আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ১/১১ অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে, ২৪,০০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা। জ্বালানি সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আইএমএফের সহায়তা চেয়েছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সংকটে পাশে থাকতে প্রতিনিধি দলের আশ্বাস। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের শুভ সূচনা, রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয়। এবং ইরানের সাথে ফলপ্রসূ আলোচনার দাবি করে কূটনৈতিক অগ্রগতিতে ট্রাম্পের ইঙ্গিত, মিথ্যা খবর ছড়ানো হচ্ছে ইরানের অভিযোগ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ২৪,০০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ১/১১ অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। মঙ্গলবার বিকেলে তাকে সিএমএম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। পরাগ আজমের রিপোর্ট। ১/১১ অন্যতম কুশীলব আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ওই সময়ে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত সমন্বয় কমিটির প্রধান ছিলেন তিনি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয় তাকে। পরে আওয়ামী লীগ সরকারের সময় তার মেয়াদ ৩ দফায় বাড়ানো হয়। ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে ফেনী থেকে এমপি নির্বাচিত হন তিনি। সোমবার দিবাগত মধ্যরাতে তাকে বাড়িধারার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সরকারের নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি টাকা তারা বিদেশ চাকরি নিয়ে গিয়েছিল, তাদের থেকে তারা চাঁদা হিসাবে বা বিভিন্নভাবে জোরপূর্বক তারা এগুলি গ্রহণ করে। এইভাবে তারা সর্বমোট ২৪,০০০ কোটি টাকা তারা বিভিন্নভাবে তারা গ্রহণ করে। তদন্ত করতে গিয়ে মামলা তাকে গ্রেপ্তার করে। আজকে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই টাকাগুলো তারা বিদেশেও পাচার করেছে, এই বিষয়গুলো বের করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। এর আগে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ৬টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫টি, মোট ১১টি মামলার তথ্য এই পর্যন্ত আমরা পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় 3টি মামলা বিচারাধীন এবং সেই বিচারাধীন থাকা অবস্থায় উনি পলাতক থাকায় ওনার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। শুনানির পর মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ২০০৭ সালের ১/১১ ঘটনার অন্যতম কুশীলব প্রভাবশালী সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতারের পর আবারও আলোচনায় 111-এর গুরুত্বপূর্ণ কুশীলবরা এখন কে কোথায়। ১/১১ কুশীলবদের বর্তমান অবস্থা ও অবস্থান নিয়ে জানাচ্ছেন মাসরুর শাকিল। বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পট পরিবর্তনের দিন ২০০৭ সালের ১১ জানুয়ারি, যা 111 নামে পরিচিত। তখনকার সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে চাপ দিয়ে রাজনৈতিক পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৯ সালে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমান মঈন। যুক্তরাষ্ট্রে ভাড়া বাড়িতে নিভৃতে জীবন তার। ২০১২ সালে চিরবিদায় নেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। জরুরি সরকারের প্রধান হিসেবে ডক্টর ফখরুদ্দিন আহমেদ ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পর দায়িত্ব শেষ হলে তিনিও যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। সেখানে তিনি বিভিন্ন শিক্ষা গবেষণা কার্যক্রমে জড়িত বলে জানা গেছে। ১/১১-এর সময়ে ডিজিএফআইয়ের প্রভাবশালী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারীও আমেরিকায় অবস্থান করছেন। রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হনন, গ্রেপ্তার ও নির্যাতনে পটভূমি তৈরিতে ভূমিকার অভিযোগে সমালোচিত ডিজিএফআইয়ের সাবেক প্রধান এটিএম আমিনও অবসরে নীরবে আছেন।
প্রভাবশালী স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন চট্টগ্রামে নিজ বাড়িতে অবস্থান করছেন, যার বিরুদ্ধে রয়েছে সেনা ও সিভিল প্রশাসন দিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যবসায়ী ও সমাজের আলোচিত ব্যক্তিদের চরিত্র হনন, হয়রানি ও নির্যাতন পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ। পরিকল্পনা বাস্তবায়নে অন্যতম নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। শেখ হাসিনা সরকার তাকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বানিয়েছিল। প্রথমে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও পরে এরশাদের জাতীয় পার্টি থেকে নির্বাচন করেন। 2018 সালে রাতের ভোটে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। মাসুদ উদ্দিন সহ 111 কুশীলবদের -2, -1, রাজনীতির পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জিয়া পরিবার। বড় ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শারীরিক নির্যাতনের শিকার হয়ে লন্ডন চলে যেতে বাধ্য হয়েছিলেন। নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়ার আরেক সন্তান আরাফাত রহমান কোকো। হাসিনা সরকারের সময়ে প্রবাসে কোকো মৃত্যুবরণ করেন। 111 থেকে শুরু হওয়া কারাবাস, নির্যাতন, সাজা, অন্তরীণ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনিবার্য নিয়তি করেছিল হাসিনা সরকার। 111-এর পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও শেখ হাসিনা -1 বা জিয়া পরিবার রাজনীতি বাস্তবায়ন করতে গিয়ে খালেদা জিয়াকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত অন্তরীণ রেখেছিল। কিন্তু বাংলাদেশের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মুক্ত মানুষ হয়ে চিরবিদায় নেন বেগম খালেদা জিয়া। তারই সন্তান নির্যাতিত তারেক রহমান নির্বাচনে 2/3 আসনে জিতে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর দুর্দণ্ড প্রতাপশালী 111-এর কুশীলবরা দেশে বিদেশে কে কোথায় কোন নিভৃতে পলাতক জীবনযাপন করছে কেউ খবর রাখে না। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলায় 111 কুশীলবদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে গতরাতে গ্রেপ্তার হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর সহায়তা চেয়েছে বাংলাদেশ। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে এই সংকটে পাশে থাকার কথা জানিয়েছে IMF প্রতিনিধি দল। চক্রমালিথার রিপোর্ট। টানা 7 দিন ঈদের ছুটির পর সকাল 9টায় সচিবালয়ের অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন IMF-এর প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। সে সময় IMF-এর ষষ্ঠ ও সপ্তম কিস্তির অর্থ ছাড় সহ চলমান যুদ্ধের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পরে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন IMF প্রতিনিধিরা। এরকম একটা অবস্থা থেকে উত্তরণ করতে গেলে আমাদের যে অনেকগুলো রিফর্ম দরকার। ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো যেগুলো আছে অনেকগুলো থমকে গেছে, কারণ ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়ও অনেক কিছু থমকে গেছে। এগুলোকে আবার রিভাইভ করতে হবে। তো এগুলো রিভাইভ করতে গেলে যে আমাদের আর্থিকভাবে আমাদেরকে যে সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। Those are discussions we're having with the minister and the prime minister and we'll work on it further. IMF-এর পর প্রধানমন্ত্রী বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে। স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। পরে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, চলতি অধিবেশনে অন্তর্বর্তী সরকারের নেয়া 133টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জুলাই দায়মুক্তির বিষয়ে কমিটির সব সদস্য একমত হয়েছেন। 2রা এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে এই বিশেষ কমিটি। রিয়াজ ইসলামের রিপোর্ট। 2024 জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কার, প্রশাসনিক স্থবিরতা দূর করা এবং জরুরি আইনগত সিদ্ধান্ত গ্রহণের জন্য 133টি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সংসদে অধিবেশন না থাকায় সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই অধ্যাদেশগুলো জারি করেন। 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশগুলো উত্থাপন করা হলে একটি বিশেষ কমিটির মাধ্যমে সেগুলোর যৌক্তিকতা পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশেষ কমিটির বৈঠকের প্রথম দিনের আলোচনায় ছিলেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ 12 সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেশ কয়েকটি অধ্যাদেশ বিষয়ে একমত হয়েছে কমিটি। কিছু অধ্যাদেশ আছে এখানে জুলাই যোদ্ধাদের তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। বৈঠকে 27টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে, 5টি অধ্যাদেশ নিয়ে একমত হওয়া যায়নি। কোনো অধ্যাদেশের ব্যাপারে আমরা একমত হয়ে গেছি। 27টি পর্যন্ত আজকে গিয়েছি, এর মধ্যে 4-5টা নেক্সট মিটিংয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি বলেন, সংবিধানকে প্রাধান্য দিয়ে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে সবকিছু সমন্বয় করা হবে। আজকে পরীক্ষা নিরীক্ষা করেছি, তার মধ্যে কিছু কিছু বিষয়ের উপরে 2-1 সদস্যের কিছু কিছু মতামত আছে, সেগুলো আমরা বলেছি যে পরবর্তী সভায় আলোচনা করার জন্য, এবং পরবর্তী সভার মধ্যে যদি সমাপ্ত না হয় তাহলে লিখিত আকারে দেওয়ার জন্য আমরা বলেছি। আলোচনা মধ্যপন্থায় আছে, মধ্য জায়গায় আছে, আমরা আগামী 2 তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করবো। বুধবার আবারও বৈঠকে বসছে সংসদের বিশেষ কমিটি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারে ইরান যুদ্ধের 25তম দিন। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষের ফলপ্রসূ আলোচনার কারণে ইরানের বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য হামলা স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে ইরানের পার্লামেন্ট মজলিসের স্পিকার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এর মাঝে যুক্তরাষ্ট্রের পোর্ট আর্থারে তেল শোধনাগারে বড় বিস্ফোরণ হয়েছে। শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা থেকে দিল্লিতে নেওয়া হয়েছে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থাকে অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত। গত বছরের 12ই ডিসেম্বর ঢাকায় হাদি গুলিবিদ্ধ হওয়ার পর অভিযুক্ত ফয়সাল ও আলমগীর দেশ ছেড়ে অবৈধ পথে ভারতে পালিয়ে যায়। 8ই মার্চ ফয়সাল ও আলমগীরকে বনগাঁ থেকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স। ঈদের চতুর্থ দিনেও হলগুলোতে হাউসফুল। রায়হান রাফি পরিচালিত প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের চলচ্চিত্র প্রেসার কুকার। নারীকেন্দ্রিক এই সিনেমাটি দেখতে হলগুলোতে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। গল্পের পাশাপাশি শিল্পীদের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। লায়লা নওশিনের রিপোর্ট। 4টি নারী চরিত্র নিয়ে নির্মিত ভিন্নধর্মী গল্পের চলচ্চিত্র প্রেসার কুকার মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় একের পর এক শো হাউসফুল যাচ্ছে ছবিটির। নারীকেন্দ্রিক ছবিটি দেখতে হলগুলোতে নারী দর্শকদের উপস্থিতি অনেক। অনেক ভালো ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে এবং নাজিফা তুষির অ্যাক্টিং টপ। এন্ডিংটাও সুন্দর ছিল। গ্রেট ডিপিকশন অফ দ্য মিজারি অফ উইমেন ঢাকা সিটি। যে প্রত্যেকটা স্টোরি প্রত্যেকটা মেয়েদের স্টোরি নিয়ে বলেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। মাস্ট ওয়াচ, সবাইকে বলবো ফ্যামিলি ফ্রেন্ড সবাই দেখার জন্য। গল্পের নতুনত্ব, সাহসী প্লট, সিনেমাটোগ্রাফি ও শিল্পীদের অসাধারণ অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। মুভিটা ডিটেইলিং অনেক বেশি ছিল। স্পেশালি খুশির অভিনয় খুবই ভালো ছিল। কাহিনী ভিত্তিক এবং স্টোরি অনেক ভালো ছিল। মোটামুটি এঙ্গেজিং ছিল।
চরিত্রগুলোকে ধারণ করে পর্দায় উপস্থাপনে কঠোর পরিশ্রম করেছেন অভিনয় শিল্পীরা। হল ঘুরে দর্শকদের প্রশংসায় তাই উচ্ছ্বসিত নারী শিল্পীরা। রিলিজের পর থেকে যেভাবে অডিয়েন্স বা সবাই এটা আমার চরিত্রটা নিয়ে কথা বলছে, সেটা তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে খুবই ইন্সপায়ারিং এবং আনন্দের। সো ওইটাই এখন একটা ভালো লাগার মোমেন্ট পার করছি, যেখানে এই সময়টা আসলে আমার জন্য অনেক স্পেশাল। কারণ প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ছবি প্রেসার কুকারের প্রদর্শনী চলছে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার 10টি হলে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জনগণের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বদ্ধপরিকর। রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস। অনুষ্ঠানে আরও ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, মিল্টন বৈদ্য, গৌরাঙ্গ সমাদ্দার, উত্তম সরকার ও অন্যরা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ১/১১ অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে, ২৪,০০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা। জ্বালানি সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আইএমএফের সহায়তা চেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সংকটে পাশে থাকতে প্রতিনিধি দলের আশ্বাস। সাফ অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টে বাংলাদেশের শুভ সূচনা, রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয়। এবং ইরানের সাথে ফলপ্রসূ আলোচনার দাবি করে কূটনৈতিক অগ্রগতিতে ট্রাম্পের ইঙ্গিত, মিথ্যা খবর ছড়ানো হচ্ছে ইরানের অভিযোগ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।